আচ্ছা এদিকে দেখো। আচ্ছা 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 মার্কার দাও তো আরেকটা। আচ্ছা তাহলে পর্যায়বৃত্ত গতি আমাদের আজকের টপিকস হচ্ছে তাহলে আমাদের আজকের টপিকস হচ্ছে পর্যায়বৃত্ত গতি। তো পর্যায়বৃত্ত এই কথাটার অর্থ কি আগে একটু খেয়াল করো। পর্যায় মানে হচ্ছে সময়, একটা নির্দিষ্ট সময়, যেই সময়ে কি কোনো কাজ সম্পন্ন হয় এটাকে বলা হয় পর্যায়, পর্যায়কাল বলে, তাই না? একটা তরঙ্গ কমপ্লিট হলে যে সময় লাগে সেই সময়টাকে কি বলে? পর্যায়কাল। তাহলে পর্যায়বৃত্ত মানে নির্দিষ্ট, বৃত্ত মানে কি বৃত্তাকারে আবার ফিরে আসে, তার মানে নির্দিষ্ট সময় পর পর যেই গতিটা ফিরে আসে বা একই অবস্থায় আবার ফিরে আসে সেই গতিটাকে কি বলে? পর্যায়বৃত্ত গতি। তো এই পর্যায়বৃত্ত গতি এত গুরুত্বপূর্ণ কেন? এটার অনেকগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে আমরা যা কিছু দেখি তার অধিকাংশ গতি কোনো না কোনোভাবে পর্যায়বৃত্ত গতি, এবং আমি বলি যে আমাদের কাজগুলো সাম সর্ট অফ পর্যায়বৃত্ত। কেমন? আমরা 3 বেলা খাওয়া দাওয়া করি, যদিও এটা এই টপিক্সের মধ্যে যায় না, তারপরেও দেখো কাজটা কি হয়, পর্যায়কারে হয় না? একটা নির্দিষ্ট সময় পর পর আমরা কাজটা করি না? আমাদের হার্ট যে বিট দেয় এটা কি? পর্যায়বৃত্ত গতি। আমরা যে ইলেকট্রিসিটি ব্যবহার করতেছি এটা পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত আকারে পরিবর্তন হচ্ছে, একবার পজিটিভ নেগেটিভ দিক পরিবর্তন করতেছে, তাহলে পর্যায়বৃত্ত গতি। পৃথিবী ঘুরতেছে সূর্যের চারপাশ দিয়ে কি? কারণ যদি সূর্যের চারপাশ দিয়ে যেই ঘূর্ণনটা, এটা যদি পৃথিবী বলতো যে এই বছর আমার একটু লেজি লাগতেছে, আজকে 365 দিন না 400 দিনে যাব, তাহলে বছর কি সবগুলো কি 365 হইতো? একটু লেজি হয়ে যেত, একটু মানে, তার মানে নির্দিষ্ট সময় পর পর পৃথিবী ঘুরে আসে, নির্দিষ্ট সময় পর। আমি বলি সবই শর্ত হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর যেটা আগের অবস্থায় ফিরে আসবে, আবার স্টার্ট করবে আগের অবস্থা থেকে, সেটাই কি? পর্যায়বৃত্ত গতি। এখন ঘড়ির কাঁটার গতি, পৃথিবীর আহ্নিক গতি, পর্যায়বৃত্ত গতি। কথা কি বুঝতেছো? আমি যে কথা বলতেছি, আমার যেই মানে ভোকাল কর্ড নড়তেছে, এটা কি? পর্যায়বৃত্ত গতি। আমার ভোকাল কর্ডটা একটা নির্দিষ্ট পর্যায়বৃত্ত গতিতে কাঁপছে, সেই কম্পনটাই তুমি শুনছো। আমার কথা বুঝছো? তার মানে জানি আমরা কাজ করতে যাই না কেন তরঙ্গের দিকে, তার বেশিরভাগই খেয়াল করলে দেখা যায় কি? পর্যায়বৃত্ত গতি। তার মানে নির্দিষ্ট সময় পর পর যেই গতিটা আগের অবস্থায় ফিরে আসে বা আগের অবস্থা থেকে আবার শুরু করে, সেটাকেই বলা হয় পর্যায়বৃত্তিক গতি বা পর্যায়বৃত্ত গতি। যাই হোক, পিরিয়ডিক মোশন ইংলিশে। হ্যাঁ বলো, সেটা আমি বুঝাবো, এক করে আসতেছি। এখন আসো, স্থানিক পর্যায়বৃত্ত এবং কালিক পর্যায়বৃত্ত, দুইটা ব্যাপার আছে, স্থানিক পর্যায়বৃত্ত এবং কালিক পর্যায়বৃত্ত। পর্যায়বৃত্ত গতি তো টাইমের সাপেক্ষেই নির্দিষ্ট সময় পর পর আবার আগের অবস্থায় ফিরে আসবে, এটাই তো পর্যায়বৃত্ত গতি। কিন্তু স্থানিক পর্যায়বৃত্ত গতিতে তুমি তার স্থান নির্ণয় করতে পারবা যে এই সময় সে কোথায় ছিল আর এই সময় সে কোথায় ছিল। যেমন ঘড়ির কাঁটার গতিটাই যদি চিন্তা করো, তুমি বলতে পারো যে হ্যাঁ এই নির্দিষ্ট সময়েই এটা ঘুরে আবার আগের জায়গায় আসবে, কিন্তু এই সময় কোথায় ছিল, স্থানের উপরে সে নির্ভরশীল। ঘড়ির কাঁটাটার কি বিভিন্ন স্থানের উপরে নির্ভরশীল। পৃথিবী যে ঘুরতেছে 365 দিনে সূর্যকে ঘুরে আসে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পৃথিবী কোথায় অবস্থান করে সেটা কিন্তু আমরা জানি। তার মানে সেইটার মধ্যে স্থানও থাকে। দেখো, স্থানিক কোনো বস্তুর গতি যদি এমন হয়, এমনভাবে পুনরাবৃত্ত হয় যে নির্দিষ্ট সময় পর পর কোনো নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে, তার মানে কি একটা বিন্দু সেখানে থাকবে, একটা স্থানের ব্যাপার থাকবে, সেটা কি? স্থানিক পর্যায়বৃত্ত। আর যেটা পিওরলি টাইমের উপর ডিপেন্ডেন্ট, এখানে কোনো স্থানই নেই। যেমন বিদ্যুতের কথা বললাম, বিদ্যুৎ কি স্থান পরিবর্তন করতেছে? এখানে জাস্ট কি এই তার পজিটিভ, এই তার নেগেটিভ পজিটিভ হচ্ছে, তার মানে এটা হচ্ছে টোটালি স্থান না, এটা টোটালি টাইমের উপর ডিপেন্ডেন্ট। এর মধ্যে কোনো বিন্দু নেই, কোনো অবস্থান নেই। তার মানে যেইটা শুধুমাত্র সময়ের সাপেক্ষে দিক পরিবর্তন করে সেটা হচ্ছে কালিক, সেটা হচ্ছে কালিক পর্যায়বৃত্ত গতি।
এখন পর্যাবৃত্ত গতি আমি একটু আগেই বলছি যে নির্দিষ্ট সময় পর পর দিক পরিবর্তন করে আগের অবস্থা, দিক পরিবর্তন না, নির্দিষ্ট সময় পর পর একটা বিন্দু বা একটা অবস্থা থেকে আবার পুনরায় সেই আদি অবস্থায় এসে আবার পুনরায় স্টার্ট করবে, এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। এরপরে আসো পর্যায়কাল। এখানে এরপরে আসছে হচ্ছে পর্যায়কাল। তো পর্যায়কাল কি? পর্যায়কালকে আমরা কি দিয়ে প্রকাশ করি? পর্যায়কাল, এটাকে বড় হাতের ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে একটা পূর্ণ কম্পন বা পূর্ণ ঘটনা বা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগবে সেটাই কি? পর্যায়কাল। আমার কথা বুঝতেছো? তাহলে পর্যায়কাল কি হবে? টি ইকুয়াল টু, আমরা বলতে পারি যে একটা পূর্ণ স্পন্দন বা পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে সেটা হচ্ছে পর্যায়কাল। টি ইকুয়াল টু 2π/t, এরকম সূত্র শিখছেন। 2π/ওমেগা ইকুয়াল টু টি ইকুয়াল টু 2π/ওমেগা, এরকম একটা সূত্র আছে, জানো? 2π/ওমেগা। আবার আমাদের সূত্র আছে এফ ল্যামডা, আমাদের এফ ইকুয়াল টু 1/t। এই সম্পর্কগুলো আমরা দেখব যে কিভাবে আসে, এইগুলো কিভাবে আসে এর এক একটা করে দেখব। এরপরে আমাদের আছে স্পন্দন গতি বা দোলন গতি। পর্যায়কালের সংজ্ঞার পরেই তোমাদের বলছে যেটা স্পন্দন গতি বা দোলন গতি। ব্যাপারটা খেয়াল করো, আমি একটু আগে যতগুলো উদাহরণ দিছি, এখানে এবার একটু ফিরে আসি আমরা, যে নির্দিষ্ট সময় পর পর আদি অবস্থা থেকে আবার শুরু করবে সেটাকে কি বলা হয়? পর্যাবৃত্ত গতি। এখন এই পর্যাবৃত্ত গতির মধ্যে আবার ক্লাসিফিকেশন থাকতে পারে। একটা কেমন পর্যাবৃত্ত গতি, যেমন পৃথিবীর গতি বা ঘড়ির কাঁটার গতি এরকম বৃত্তাকারে ঘুরতেছে, কিন্তু পেন্ডুলাম কি করতেছে? একবার যাচ্ছে আর একবার ফিরে আসছে। এইটাকে বলা হয় দুইটাই পর্যাবৃত্ত গতি, কিন্তু এইটা হচ্ছে ঘূর্ণন পর্যাবৃত্ত গতি, এটা হচ্ছে দোলন পর্যাবৃত্ত গতি। দোলন বা স্পন্দন, এটাকে কি বলা হয়? দোলন বা স্পন্দন। যেটা নির্দিষ্ট সময় পর পর দিক পরিবর্তন করে সেটাকে বলা হবে দোলন বা স্পন্দন গতি। আর যেটা নির্দিষ্ট সময় পর পর দিক পরিবর্তন না করে একই দিকে আবর্তনরত থাকবে সেটা হচ্ছে ঘূর্ণন জাতীয় পর্যাবৃত্ত গতি। তার মানে শর্ত হচ্ছে, আবার বলি, যে নির্দিষ্ট সময় পর পর যদি ঘটে তাহলে সেটা পর্যাবৃত্ত। এখন এই পর্যাবৃত্তটা হতে পারে ঘূর্ণন গতি, হতে পারে কি স্পন্দন গতি বা দোলন গতি। এখন আমাদের হৃদ কি বলা হয়? স্পন্দন। হৃদেরটা কি বলা হয়? হৃদ স্পন্দন, হার্টবিট। সেটা কি? সেটা কি এই টাইপের, একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে। হার্ট কি পাম্প করছে, তাহলে হার্ট পাম্প করার সময় একবার সংকুচিত একবার প্রসারিত, তাহলে এটা কি জাতীয়? স্পন্দন গতির উদাহরণ, দোলন বা স্পন্দন গতির উদাহরণ। এরপরে আসবো আরেক ধাপ আগানোর পরে আমরা এই স্পন্দন গতি আবার দুই রকম হতে পারে। সেটা হচ্ছে, একটা হচ্ছে শুধু স্পন্দন গতি, আরেকটা হচ্ছে সরল স্পন্দন গতি। বুঝছো? কোনো কোনো জায়গায় এটাকে সরল স্পন্দন বলে। সেখানে একটা শর্ত জুড়ে দেওয়া হয়, একটা জিনিস এইভাবে নির্দিষ্ট সময় পর পর দিক পরিবর্তন করলেই সেটা স্পন্দন গতি। কিন্তু সেই স্পন্দনটা যদি এমন হয় যে ত্বরণ সবসময় সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, তাহলে সেটাকে বলা হয় সরল স্পন্দন গতি। আমার কথা বুঝতেছো? এখন স্পন্দন গতি কেমন? আমি এমন একটা সিস্টেম তৈরি করলাম যে একটা নির্দিষ্ট গতিতেই যাচ্ছে আবার নির্দিষ্ট গতিতে আসতেছে, এটা স্পন্দন গতি। কিন্তু যদি যত বেশি যাচ্ছে তত বেশি এর ত্বরণ বাড়ছে, যত দূরে সরাচ্ছি তত ত্বরণ বাড়ছে, সরণ যত বাড়ে ত্বরণ তত বাড়ে, এরকম যদি হয় তাহলে সেটার নাম কি হবে? সরল সন্দিত গতি বা সরল স্পন্দন গতি, যেটাকে ইংলিশে বলা হয় সিম্পল হারমোনিক মোশন। তার মানে সেখানে শর্ত থেকে যাবে কি, যে এইরকম গতি যদি তখন সরণের সমানুপাতিক হয় ত্বরণ, সেটাকে আমরা কি বলবো? সরল স্পন্দন গতি। এই পেন্ডুলামটা আসলে স্পন্দন গতি আবার সরল স্পন্দন গতি। দেখো একটা সিরিয়াল খেয়াল করো,
সকল পর্যায়বৃত্ত গতি দোলন গতি না, কিন্তু সকল দোলন গতি পর্যায়বৃত্ত গতি। আবার সকল সরল সন্ধিত গতি বা সরল স্পন্দন গতি স্পন্দন গতি না, সকল সরল স্পন্দন গতি স্পন্দন গতি, কিন্তু সকল স্পন্দন গতি সরল স্পন্দন গতি না। সরল স্পন্দন হচ্ছে সেখানে দিক তো নির্দিষ্ট সময় পর পর দিক পরিবর্তন করবেই, কিন্তু ত্বরণ হবে সরণের সমানুপাতিক। আমার কথা বুঝতেছো? মাইনাসটা কেন সেটা বলতেছি। মাইনাসটা হচ্ছে এই বস্তু, এই পেন্ডুলামটা আদি অবস্থায় কোথায় থাকে? এখানে থাকে। আমি যদি এই দিকে সরাই তাহলে এ ত্বরণ সৃষ্টি হয় এই দিকে, সরণ ঘটতেছে এই দিকে, ত্বরণ ঘটতেছে উল্টা দিকে। আমার কথা বুঝছো? দোলনা, দোলনাতে কি হয়, আমি এদিকে এনে ছেড়ে দিলে যাইতে চাই কোন দিকে? এদিকে যাইতে চাই, সরণের দিকে না সরণের বিপরীত দিকে। তাহলে সরল সন্ধিত গতির শর্ত হচ্ছে সরণের সমানুপাতিক হবে ত্বরণ এবং তার বিপরীতমুখী হবে। আমার কথা বুঝছো? তাহলে আমরা এইটাও কি বলতে পারি কিনা যে এফ সমানুপাতিক ও মাইনাস এক্স, তাহলে কারণ এফ ইকুয়াল টু তো এম এ, এম কি ধ্রুবরাশি, এম দিয়ে গুণ করলে সেটাও কি থাকবে? সমানুপাতিকও থাকবে, এই দুটাই সমানুপাতিক। তাহলে এফ সমানুপাতিক ও মাইনাস এক্স হবে। সরল দোলন গতির ক্ষেত্রে বলের বৈশিষ্ট্য কি কি দেখো। একটি পর্যায়বৃত্ত গতি, সহজ কথা সরল ছন্দিত গতি, এই যে দোলনা বা পেন্ডুলামের গতি যেটা, এটা অবশ্যই একটা কি গতি? পর্যায়বৃত্ত গতি। এটি একটি স্পন্দনশীল গতি, একটু আগে আমি বলছি এটা অবশ্যই স্পন্দনশীল গতি, কিন্তু স্পন্দনশীল গতিরও একটা বিশেষ স্পন্দনশীল গতি। আচ্ছা, যেমন যেমন একটা উদাহরণ দিই, গাড়ির যে পিস্টন এটা কিন্তু স্পন্দন গতি, কিন্তু সরল স্পন্দন গতি না। আমার কথা বুঝতেছো? গাড়ির পিস্টন একটা নির্দিষ্ট গতিতে ওঠানামা করতেছে, ওটা কিন্তু যত সরতেছে তত তার বল বাড়তেছে না। আমার কথা বুঝছো? তাহলে গাড়ির পিস্টনও স্পন্দন গতি, কিন্তু পেন্ডুলাম হচ্ছে সরল স্পন্দন গতি। আচ্ছা, যে কোনো সময় বলের মান সাম্য অবস্থা থেকে সরণের সমানুপাতিক। বল যত মানে এই সাম্য অবস্থা হচ্ছে এটা, যেখানে এটা স্থির অবস্থায় থাকে, সাম্য অবস্থা থেকে যত বেশি সরানো হয় তত বেশি এর মধ্যে বল পাওয়া যায়। কথা কি বুঝতেছো? যত বেশি সরানো যায় তত বেশি বল পাওয়া যায়। এরপরে বলতেছে বল সর্বদা নির্দিষ্ট একটি বিন্দুর অভিমুখে। সবসময় এই ত্বরণ কোন বিন্দুর দিকে যায়? এই বিন্দুর দিকে যায়, যেটাকে বলা হয় মিন পজিশন অফ রেস্ট, বা এটাকে বলা হয় স্থির অবস্থায় সাম্যবিন্দু বলা হয়। এটাকে বাংলায় বলে সাম্যবিন্দু। যেই বিন্দুতে এটা স্থির অবস্থায় যে বিন্দুতে থাকতে চায়, এবং বল সবসময় এইখানেই ক্রিয়া করে। দেখো এদিকে যখন যাচ্ছে তখনও কিন্তু তার বল এদিকেই ক্রিয়া করে, আবার এইদিকে যখন যাচ্ছে তখনও বল এই অভিমুখে। তার মানে সবসময় বল কি একটা নির্দিষ্ট বিন্দুর অভিমুখে হয়। তার মানে ওর ইচ্ছা সবসময় ওই নির্দিষ্ট বিন্দুতে আসার। তুমি যেখানেই নাও, যেখানেই ছেড়ে দাও না কেন, ও সবসময় ওই বিন্দুতে আসার চেষ্টা চালায়। আচ্ছা, এরপরে পূর্ণ স্পন্দন আমরা জানি, একটা নির্দিষ্ট বিন্দু থেকে শুরু করে আবার সেই বিন্দুতে ফিরে আসলে সেটাকে আমরা কি বলি? পূর্ণ স্পন্দন। এখানে তোমাদের বইতে ভালো করে সংজ্ঞা দেওয়া আছে, আমি জাস্ট জিনিসগুলো বুঝিয়ে দিই। পর্যায়কাল কি? পর্যায়কাল একটা পূর্ণ স্পন্দন দেওয়ার যে সময় লাগে সেটা পর্যায়কাল। কম্পাঙ্ক হচ্ছে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন দেয় সেটা হচ্ছে তার কম্পাঙ্ক। বিস্তার কি? খেয়াল করো, বিস্তার হচ্ছে যে কোনো একদিকে সর্বোচ্চ যত দূরত্ব অতিক্রম করে সেটা কি? তার বিস্তার। আচ্ছা, সরল সন্ধিত গতির ব্যবকলনীয় সমীকরণ বলা হয় এটাকে। ব্যবকলনীয় সমীকরণ বা ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, একটু দেখো সবাই। ব্যবকলনীয় সমীকরণ, তো আমি এইখানে একটু আগে যে সরণটা দেখাইলাম, এই সরণটা কি দেখাইছি? যে এ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, এটা দেখাইছি না? তোমাদের বইতেও এক্স দিয়েই করা আছে। আমি যদি চাই এটাকে ওয়াই দিয়ে ধরতে পারি কিনা? সরণ এক্স ওয়াই, আমি ওয়াই ডিরেকশনে সরণ ধরলাম, ওরা এক্স ডিরেকশনে ধরছে, এটা নিয়ে কোনো ঝামেলা আছে? ঝামেলা নেই। আমি এটাকে ওয়াই ধরে করাবো, কারণ আছে একটা, আমি পরে বলতেছি। এটা আমি ওয়াই এর দিকে, আমি সরণটাকে ওয়াই এর দিকে ধরলাম, কোনো সমস্যা নেই তো। এক্স ডিরেকশনের সরণ, আমি একটা পেন্ডুলাম নিলাম, আমি ধরলাম যে এইটাই আমার ওয়াই ডিরেকশন, আমি ধরতে পারি কি না? তাহলে আমি ওয়াই ডিরেকশন নিচ্ছি কেন, একটু পরে বোঝাচ্ছি। তাহলে একটু আগে আমি বলছি যে আমরা বলতে পারি যে সরল সন্ধিত গতির ক্ষেত্রে
ফর সিম্পল হারমোনিক মোশন, সংক্ষেপে এস, এটাকে পরবর্তীতে SHMO লেখে, সিম্পল হারমোনিক মোশন সংক্ষেপে লিখলাম। সরল ছন্দিত গতি, সিম্পল হারমোনিক মোশন, আমরা জানি যে এফ সমানুপাতিক মাইনাস এক্স, এফ সমানুপাতিক কি মাইনাস এক্স। তাহলে এফ সমান সমান কি হবে মাইনাস কে এক্স, মাইনাস কে এক্স, বোঝার চেষ্টা করো। তাহলে আমরা এখানে লিখতে পারি কি এফ ইকুয়াল টু কি এম এ ইকুয়াল টু মাইনাস কে এক্স লেখা যায়। এখন বলো এ সমান সমান তুমি কি জানো, এ ইকুয়াল টু, আমি সরণ ধরছি কোন দিকে, আমি ওয়াই ধরতে চাইছি, সরি ওয়াই এ ধরবো, আমরা বইতে এক্স আছে, আমরা ওয়াই এর দিকে নেব, ওয়াই। তাহলে এ সমান সমান আমি যদি বলি ডি ওয়াই ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার, কোনো ভুল আছে? ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার, আমি সেই মানটা যদি এখানে বসাই, তাহলে এম ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কে ওয়াই, তাই তো? ওয়াই, এখানে ওয়াই হচ্ছে কি সরণ, বুঝতেছ? এরপরে দেখো আমরা এই পাশে এটাই রেখে দিলাম, ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কে বাই এম ইন্টু ওয়াই লিখতে পারি। এবং মনে রাখবা, এটা আমি এক সময় প্রমাণ, আমি এরপরের ক্লাসে দরকার এটা প্রমাণ করে দেখাবো, এটা একটা প্রমাণ আছে, ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই এম, ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই এম। তাহলে শুধু কে বাই এম ইকুয়াল টু আমি কি লিখতে পারি ওমেগা স্কোয়ার। দেখো এখানে লিখে দাও, অতএব ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু কি আসে তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। এটাকেই বলা হয় সিম্পল হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন। দেখো অতএব আমরা লিখতে পারি ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। এই আকারটাকে বলা হয় ডিফারেনশিয়াল ইকুয়েশন। এইটা আর এটা একই তো, ওমেগা হচ্ছে কম্পাঙ্ক, মানে কৌণিক বেগ, কৌণিক বেগ। আচ্ছা, এই পর্যন্ত কি বুঝছো কিনা? তোমাদের বইতে যেটা এক্স আছে সেটা আমি ওয়াই দিয়ে করাইছি, কেন করাইছি একটু পরে দেখাচ্ছি। তাহলে এইটাই হচ্ছে কি সরলছন্দিত গতির ডিফারেনশিয়াল ইকুয়েশন, শুধুমাত্র সরণের আমি ওয়াই এক্সিসের সরণ ধরছি। এইবার আসো এইটাকে, এইটা তাহলে আমরা কি ডিফারেনশিয়াল ইকুয়েশন পেলাম সিম্পল হারমোনিক মোশনের। তাহলে এইটাকে আচ্ছা, সরণের দ্বিতীয় দুইবার ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? সরণের দ্বিতীয় ডিফারেন্সিয়েশনই হচ্ছে ত্বরণ। কারণ দেখো এ ইকুয়াল টু হচ্ছে ডিভি ডিটি আর ভি ইকুয়াল টু হচ্ছে ডিওয়াই ডিটি, তাই না? আমার কথা বুঝতেছো? তাহলে ওয়াই কে কয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে? তাহলে আমরা লিখতে পারি এখানে দেখো ডি ডিটি ইন্টু ডি ডিটি ভি, কথা বুঝছো? সরি, ডি ডিটি ওয়াই। কারণ কি এই যে ভি আবার এই যে ডি ডিটি ওয়াই, তাহলে এই যে এটা এখানে বসাই দিলে এখন এটাকেই লেখা হয় ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার ওয়াই, বুঝছো? এটা গতির অধ্যায়ের ব্যাপার, এই জন্য আমি এই জায়গায় স্কিপ করছি। আচ্ছা, এইবার দেখো সরলছন্দিত গতির একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন পেলাম, এইটাকে সলভ করলেই তাহলে আমি সরলছন্দিত গতির সমীকরণ পেয়ে যাব। সরলছন্দিত গতির কি পাবো? সমীকরণ পাবো। এটাকে সলভ করে, কোনটা? এটা হচ্ছে বেগের সময় সাপেক্ষে অন্তরীকরণ হচ্ছে ত্বরণ, আর বেগ হচ্ছে সরণের অন্তরীকরণ। তাহলে তুমি এখানে লেখো ডি ডিটি অফ ভি ছিল, ভি এর মান আবার ডি ডিটি অফ টি, ডিওয়াই বাই ডিটি। তাহলে ডিওয়াই বাই ডিটি যদি এখানে বসাই দাও তাহলে কি হচ্ছে ডি, এই দুটাকে গুণ করে দিছি, ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার ওয়াই। এর জায়গায় আমি এই যে এই জায়গায় এর মান তো এটা, এটা তো তুমি জানোই, আমি এখানে ভির মানটা এখানে বসাই দিছি, আর কিছুই করিনি, বুঝছো? আচ্ছা, এরপরে খেয়াল করো
কেন ত্বরণ সরণের দ্বিতীয় ডিফারেন্সিয়েশন, এটা তো জানার কথা তোমাদের। সরণের সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে ত্বরণ, এটা সিম্পল, এটা এটা তোমাদের অনেক জায়গায় কাজে লাগবে। কলেজগুলোতে এটা আমার বলা ঠিক কিনা জানি না, আমি যতদূর আমি স্টুডেন্টদের পড়ানোতে দেখছি কলেজগুলোতে ইকুয়েশনগুলো ড্রাইভই করে না, ড্রাইভ করে দেখেই না। এটা কলেজে একই কথা, আসবে না তো করবো কেন, আসবে না কেন করবো কেন, এটা না বুঝলে তো ফিজিক্সই বুঝবে না তুমি। আচ্ছা এইবার আসো, সরল গতির অন্তরক সমীকরণকে, এই সমীকরণটাকে যদি তুমি সমাধান করো, যে ইকুয়েশন পাবা সেটাই সরল সন্ধিত গতির সরণের সমীকরণ। কিসের সমীকরণ হবে? সরণের সমীকরণ। তার মানে এটাকে এখন আমি কি সলিউশন করার চেষ্টা করব। এবার দেখো সলিউশন অফ দিস ইকুয়েশন, তাহলে সলিউশন যদি বের করতে হয়, সমাধান কিসের? সরল সন্ধিত গতির ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান বের করব এখন। তাহলে আমাদের ইকুয়েশনটা কি দেওয়া আছে? ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার, তারপরে প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। এইটাকে আমি এই ফরম্যাটে যদি লিখি তাহলে লিখতে পারি ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই লেখা যায়। এটা লেখার পর আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে যে এইটাকে, এই উভয় পক্ষকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু আমি এখানে এর ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা পাচ্ছি না। এখন দেখো আমি একটা জিনিস চিন্তা করি, সেটা হচ্ছে যদি আমাকে এরকম আসে ওয়াই স্কোয়ার থাকে, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো টি এর সাপেক্ষে, তাহলে কি হবে বলো তো? 2y, কিন্তু এই ওয়াই তো টি না, তাহলে ডি ওয়াই বাই ডিটি হবে। বুঝা যায়? বোঝার চেষ্টা করো। এই ওয়াই স্কোয়ারের জন্য 2y হলো, স্কোয়ারের জন্য ডিফারেন্সিয়েশন, কিন্তু ওয়াই তো টি না, তখন আমরা সেটাকে কি করি? চেইন ফর্মুলায় ওটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করে ওর সাথে গুণ করে দেই। মনে আছে তো এটা? এবার আসো, ওয়াইটা টি এর ফাংশন, কিন্তু যেটা দিছে ওটা সরাসরি টি না। যেমন আমাকে যদি টি স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করতে বলতো, টি এর সাপেক্ষে জাস্ট 2t হইতো, কারণ টি তো টি। কারণ এটার সাথেও কিন্তু আমরা ওইটা করি যে ডিটি বাই ডিটি করা হয়, কিন্তু এটা 1 হয়ে যায়, এই জন্য আমরা এটা কি করে দেখাই না, ওইটাও করতে হয়। আমার কথা কি বুঝছো না বুঝো নাই? এবার দেখো সাইন যদি এরকম হয় সাইন 2x প্লাস 3, এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করলে x এর সাপেক্ষে, সাইন 2x প্লাস 3কে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি cos 2x প্লাস 3 হবে, কিন্তু 2x প্লাস 3 তো x না, তাহলে ওইটাকে তোমার আরেকবার ডিফারেন্সিয়েশন করে এর সাথে গুণ করতে হয়, তখন একটা 2 আসে। মনে পড়ছে? এবার ডিফারেন্সিয়েশনের সময় দেখাইছিলাম। আচ্ছা এরপরে দেখো, তাহলে আমরা যেটা পাইলাম এটা এই সাইডেরটা হয়ে গেল। ওই সাইডেরটা কি করা যায় দেখো, ওই সাইডেরটা যদি আমি বলি যে আমার কাছে dy বাই dt আছে, তার হোল স্কোয়ার আছে, এটাকে আমি ডিফারেন্সিয়েশন করতেছি t এর সাপেক্ষে, তাহলে কি হয় দেখো তো? 2 dy বাই dt, এটা তো আসেই, কিন্তু dy বাই dt তো t না, তাহলে ওইটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে d স্কোয়ার y বাই ডিটি স্কোয়ার। পর্যায়ক্রমিক অন্তরীকরণ তোমরা করছো না? পর্যায়ক্রমিক অন্তরীকরণ অধ্যায়ে আমরা এটা জানতাম যে ডিওয়াই বাই ডিটিকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে কি হয়? ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার। আচ্ছা তাহলে এইটা এই ফর্মুলাতেই ডিফারেন্সিয়েশন হয়েছে, এটা স্কোয়ারের জন্য এটা হলো, কিন্তু এটা যেহেতু টি না, আরেকবার ডিফারেন্সিয়েশন করে তার সাথে কি করা হয়েছে? গুণ করে দেওয়া হয়েছে। এটাকে চেইন ফর্মুলা বলে। রাফি খেয়াল করো। তাহলে এইটা কেন করলাম দেখো, এইটাকে এখন আমরা বলতে পারি যে এইটাকে ইন্টিগ্রেশন করলে, এইটাকে ডিফারেন্সিয়েশন করে যেহেতু এটা আসছে, তাহলে এইটাকে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে? এটা পাওয়া যাবে। বুঝতেছো? এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা হয়, অতএব এটাকে ইন্টিগ্রেশন করলে এটা পাওয়া যাবে। বোঝা যায়? আবার এইটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা হয়, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে এটা কোনটা পাওয়া যাবে? ওয়াই স্কোয়ার পাওয়া যাবে। ওয়াই স্কোয়ার পাওয়া যাবে। তাহলে 2y dy বাই ডিটিকে ইন্টিগ্রেশন করলে ওয়াই স্কোয়ার পাবা। বুঝতেছো তো?
তো এখন আমি দেখতেছি যে এই জায়গাতে তাহলে আমি একটা কমন জিনিস গুণ করে দিলে ওই লাইনটা চলে আসে। দেখো তাহলে আমি এইখানে দেখতেছি যে এর সাথে কি গুণ করা লাগতেছে, 2dy/dt। তাহলে উভয় পক্ষে আমি 2dy/dt দ্বারা গুণ করলাম। এখানে মাইনাস ওমেগা স্কোয়ার আছে, থাকলো 2dy/dt দ্বারা আমরা গুণ করছি। এখানে কথা কি বুঝছো? দেখো তো এখন উভয় পক্ষে 2dy/dt দ্বারা গুণ করার কারণে এইটা চলে আসছে, এটাও চলে আসছে। এখন উভয় পক্ষকে মানে সমাকলন করলে বা ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে? ইন্টিগ্রেশন করলে এটা হয়ে যাবে dy/dt হোল স্কোয়ার। তোমাদেরই বলার কথা, দেখো একটু আগেই বুঝাইছি, এইটাকে ডিফারেন্সিয়েশন করলে যেহেতু এটা পাওয়া যায়, এটাকে ইন্টিগ্রেশন করলে এটা ফিরে আসবে। এটা বোঝানোর জন্য এতক্ষণ কথা বলছি। তাহলে dy/dt হোল স্কোয়ার হবে কেন, বুঝছো? এবার ইন্টিগ্রেশন করতেছি, উভয় পক্ষে ইন্টিগ্রেশন করা হচ্ছে। এইটাকে তাহলে কি করব, দেখো এইটা তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার তো থাকবেই, কিন্তু এটাকে ইন্টিগ্রেশন করলে কি আসার কথা, ওয়াই স্কোয়ার। গুড, তাহলে ওয়াই স্কোয়ার। এরপর আমরা এখানে একটা প্লাস সি দিয়ে দিব, প্লাস সি। কেন? আমরা উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করছি, আর ইন্টিগ্রেশন করলে একটা কনস্ট্যান্ট আসে। কারণ এই ইন্টিগ্রেশনে আমরা কি দেই নেই, লিমিট দেই নাই। লিমিট না দিলে সেখানে একটা কি আসে, কনস্ট্যান্ট আসে। তো এই সাইডে লিখে দিবা যে উভয় পক্ষকে মানে সমাকলন করে, উভয় পক্ষকে সমাকলন করে পাই। এখন এই সি যে অজানা মানটা, এটাকে আমরা গতদিন বোধহয় দেখাইছিলাম তোমাদের, ওই যে কি অর্ধায়ুর অঙ্কে একটা লিমিটিং ফ্যাক্টর ধরে মানটা আনতে হয়, যেটাকে প্রান্তিক মান বলে। প্রান্তিক মান বের করে আনতে হবে, প্রান্তিক মান ইউজ করবো আমরা এখানে। তো আমরা এখন বলবো যে এটা তো একটা তরঙ্গের সমীকরণ। এটা কিসের সমীকরণ? তরঙ্গ বা একটা পর্যাবৃত্ত গতির সমীকরণ। আমি একটু পরে সেটা বুঝাচ্ছি যে তরঙ্গের সাথে এটা। তাহলে মনে করো এরকমই যদি একটা তরঙ্গ চিন্তা করি আমরা, এই তরঙ্গের এই বিন্দুটা কি, বিস্তার, সর্বোচ্চ বিস্তার, তাই না? এই বিন্দুটা কি, যে কোনো একটা সরণ। এইটা একটা ওয়াই, এইটা আরেকটা ওয়াই, এটা আরেকটা ওয়াই, এটা আরেকটা ওয়াই, এটা আরেকটা ওয়াই। কিন্তু এইটা কি, এটা ওয়াই, বাট এইখানে ওয়াই এর মান কত আমরা বলি বিস্তার। এটাকে কি বলা হয়, বিস্তার এ। আমার কথা বুঝতেছো? এইটাও একটা ওয়াই, প্রত্যেকটাই ওয়াই, কিন্তু এটা হচ্ছে একটা স্পেসিফিক সর্বোচ্চ বিস্তার যেখানে, সেটাকে আমরা কি বলি, বিস্তারকে ওয়াই না বলি সেটাকে আমরা বলি কি, তরঙ্গের বিস্তার। যেখানে সর্বোচ্চ ওয়াই, সেই ওয়াইটাকে আমরা কি বলি, তরঙ্গের বিস্তার। একটু আগে আমরা বলছি না যে সর্বোচ্চ, যে কোনো একদিকে সর্বোচ্চ যত দূর যায় সেটাকে কি বলা হয়, তরঙ্গের বিস্তার। তাহলে ওয়াই এর সর্বোচ্চ মান হচ্ছে এ। অতএব আমরা বলবো যখন ওয়াই ইকুয়াল টু এ, তখন এটার মান কি, সর্বোচ্চ। আর ম্যাক্সিমাম এবং মিনিমামে কোনো কিছু ডিফারেন্সিয়েশন করলে কি হয় বলো তো, যখন ডি ওয়াই ইকুয়াল টু এ, তখন dy/dt ইকুয়াল টু কত, 0। কারণ ম্যাক্সিমাম কোনো কিছুকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, 0 হয়। ম্যাক্সিমাম কোনো কিছুকে বা মিনিমাম কোনো কিছুকে ডিফারেন্সিয়েশন করলে সেটা কি হয়, 0 হয়। কারণ ম্যাক্সিমাম এবং মিনিমাম একটা কি ভ্যালু, কনস্ট্যান্ট ভ্যালু। আমার কথা বুঝতেছো? তাহলে এই শর্তটা ইউজ করে আমরা এখানে কি বলতে পারি, দেখো এটা যখন 0, তখন এটা মাইনাস ওমেগা স্কোয়ার, এই ওয়াই এর মান কি এখন ওয়াই থাকবে। dy/dt যখন 0, তখন ওয়াই এর মান কত, এ। তাহলে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার প্লাস সি। অতএব সি ইকুয়াল টু তুমি পেয়ে গেছো ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। আমার কথা বুঝছো? এইটুকু কাজ করলাম কি, ওই সি এর মান বের করার জন্য। বোঝা যাচ্ছে? তাহলে আমি যদি সি এর মানটা এখন এই সমীকরণে আবার বসিয়ে দেই, অতএব আমরা কি পাবো, ডি স্কোয়ার ওয়াই মানে dy/dt হোল স্কোয়ার, dy/dt হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। বোঝা যাচ্ছে? ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। হ্যাঁ, সর্বোচ্চ মান যখন আমরা জানি কোনো কিছুর ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুকে ডিফারেন্সিয়েশন করলে
0 হয়, সেই শর্তটা ইউজ করছি এখানে। এখন দেখো এইখানে আমরা একটা কাজ করব, উভয় পক্ষকে কি করে দেব, রুট করে দেব। উভয় পক্ষকে রুট করব। রুট করলে কি, বর্গমূল করলে কি হবে, তোমরাই বলো কেউ একজন। এটা হবে dy বাই ডিটি বা ডিডিটি অফ ওয়াই ইকুয়াল টু ওমেগা রুট ওভার কি হবে, এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। বুঝতেছো? এখানে আমরা ওমেগাটাকে কমন নিচ্ছি, ওমেগা স্কোয়ারকে কমন নিচ্ছি, উভয় পক্ষকে রুট করছি এক লাইনে। সি এর মানটা এখানে বসাই দিয়েছি, যে এই সমীকরণে সি এর মানটা বসাই দেওয়া হয়েছে, কারণ সি এর মানটা বের করলামই তো ওই জন্যে, সিটা অজানা ছিল, একটা লিমিটিং ফ্যাক্টর দিয়ে আমরা সেটার মানটা বের করে আনলাম। এখন দেখো, অতএব আমরা কি বলতে পারি, এখানে dy ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওমেগা ডিটি হয়। বুঝতেছো কি করছি? এই ডিটিটা ওই পাশে ওমেগার সাথে নিয়ে গেছি, আর এ স্কোয়ার ওয়াই স্কোয়ারকে এই পাশে নিয়ে আসছি। কেন আনছি? কারণ এই পাশে ডিওয়াই আছে, তাহলে ওয়াই এর চলক তো এই পাশে থাকবে, ওয়াই চলক কি এই পাশে নিয়ে আসতে হবে না, এই জন্য এই পাশে নিয়ে আসা হয়েছে। এবার আবার উভয় পক্ষকে তুমি ইন্টিগ্রেশন যদি করো, আবারও ইন্টিগ্রেশন করতেছি আমরা, তাহলে আবার ইন্টিগ্রেশন করলে কি হবে দেখো তো। এখানে হবে, এটা একটা ফর্মুলা, একেবারে সরাসরি ইন্টিগ্রেশনের একটা ফর্মুলা। কোন লাইন থেকে? এই লাইন থেকে ওই লাইনে। এখানে দুইজনের কাছ থেকে ওমেগা স্কোয়ার কমন নাও, তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লেখা যায়, লেখা যায়। এখন উভয় পক্ষকে বর্গমূল করলে এটার স্কোয়ার চলে যাবে, ওমেগার উপরের স্কোয়ার, বুঝো নাই? একটা লাইন এখানে করেই দেখাই, দেখো জায়গা হবে কিনা। এখন দেখো এই জায়গায় আমরা dy বাই ডিটি হোল স্কোয়ার রেখে দিলাম, এখানে ওমেগা স্কোয়ার কমন নাও, তাহলে কি এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন তুমি উভয় পক্ষে বর্গমূল করলে এই স্কোয়ার চলে যায়, এই স্কোয়ার চলে যায়, এটার উপরে কি হয়, সিম্পল জিনিস। এবার দেখো উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করলে এখন এটা একেবারে সরাসরি ইন্টিগ্রেশনের একটা ফর্মুলা, সেটা হচ্ছে সাইন ইনভার্স ওয়াই বাই এ, ওয়াই বাই এ। তোমাদের মনে থাকার কথা, যখন আমরা এরকম শিখতাম, যে তোমাদের এটা বেশি পরিচিত হওয়ার কথা, dy ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস এক্স স্কোয়ার dx ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতাম, সাইন ইনভার্স এক্স। তাহলে এইখানে যখন 1 তখন এইখানে নিচে ছিল 1, তাহলে এখানে যখন a স্কোয়ার তখন এখানে কি হবে, এ স্কোয়ার না, কথা বুঝতেছো? এখানে 1 থাকলে এখানে 1, তাহলে এ স্কোয়ার থাকলে এ। এবার বুঝছো?